Hello everyone, welcome to my channel Dada's Physics. ওকে, তো আজকে থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে WBJE এর ক্র্যাশ কোর্স শুরু করছি। অ্যান্ড যেরকম তোমাদেরকে বলেছিলাম যে WBJE এর রিলেটেড আমরা যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেই চ্যাপ্টার্সগুলোকে সুন্দর করে এই ক্র্যাশ কোর্সে কভার করা হবে। অ্যান্ড তার সঙ্গে যে নোটস আছে, যে নোটস আমি এখানে ক্লাসে পড়াবো, সেই নোটসটাও তোমাদেরকে প্রোভাইড করা হবে। তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি এখানে দিয়েছি, সেই টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো, তাতে তোমরা নোটস পুরোপুরি পেয়ে যাবে। অ্যান্ড আমরা যেভাবে পড়বো সেটা নিয়ে আগে একটুখানি বলে দিই, ক্র্যাশ কোর্সটাকে পুরোপুরি শুরু করার আগে। জাস্ট এ মিনিট। আমাদেরকে এই পুরো সিলেবাসটাকে হাতে, তো আমাদের যতটুকু সময় আছে সেই অনুযায়ী অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করতে হবে। তো এপ্রিলে এক্সাম WBJE সেটাকে ধরেই চলছে, এপ্রিলের শেষের দিক করে এক্সামটা হয় জেনারেলি, তো সেই টার্গেটটাকেই ধরে চলছে। যদি তারপরে হয় তাহলে ততদিন পর্যন্ত আমরা নানা রকমভাবে কোশ্চেন প্র্যাকটিস করব। এবং এটা যাদের নিট এক্সাম আছে, মে মাসে নিট, সেই নিট এক্সামেও তাদের পক্ষে হেল্পফুল হবে এই ক্র্যাশ কোর্সটা। WBGর আগে জেই মেন্সের সেকেন্ড অ্যাটেম্পটা আছে এপ্রিল মাসে প্রথম দিকে। তো সেটাতে কতটা এখানে কভার আপ হবে সিলেবাসটা ততক্ষণ পর্যন্ত সেটা বলাটা মুশকিল। দেখা যাক, যতটুকু হয় ততটুকু ডেফিনেটলি হেল্পফুল হবে। এই ক্র্যাশ কোর্সে থাকছে কি, ফার্স্ট জিনিস যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টার্সগুলো আমরা করব সেই চ্যাপ্টারের ডিসকাশন থাকবে। ঠিক আছে, চ্যাপ্টারের ডিসকাশন কেমন ডিসকাশন থাকবে? শর্ট ডিসকাশন থাকবে, যাতে সহজে চ্যাপ্টারটা করে রিভাইজ করতে পারো তোমরা। সেকেন্ড যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে জেই মেন্স আছে, যে নিট আছে, যে নিট আছে, আর আমাদের যে WBJE আছে, এদের যে PYQs গুলো আছে সেই PYQs গুলো থেকে ইম্পর্টেন্ট PYQs গুলোকে আমি ডিসকাস করব, এবং তার রিগার্ডিং যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে একটু একটু করে ডিসকাস করব। ঠিক আছে, যাতে তোমাদের এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে বেসিক্যালি আমরা PYQগুলোকে সুন্দর করে কভার করব, ফার্স্ট জিনিস। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ছোট ছোট করে যে কনসেপ্টগুলোকে আছে সেই কনসেপ্টগুলোও যাতে কভার আপ হয়ে যায়, রিভিশন হয়ে যায় কনসেপ্টগুলো। এর সাথে এই ক্র্যাশ কোর্সে কি থাকবে, এর সাথে এই ক্র্যাশ কোর্সে কিছু টেস্ট আমি অর্গানাইজ করব। সেই টেস্টগুলো ওই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে, যে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন করবে এবং সেই গ্রুপে সেই টেস্টগুলো পেয়ে যাবে। টেস্টগুলো ডেফিনেটলি অনলাইন ফরম্যাটেই থাকবে। তো সেই টেস্টগুলো তোমরা দেবে, সেই টেস্টগুলো থেকে তোমরা নিজেদের মার্কস সেখানে চেক করতে পারবে যে কীরকম তোমাদের মার্কস আসছে। অ্যান্ড সেই টেস্টগুলো সলিউশনও আমি এখানে প্রোভাইড করব। ঠিক আছে। আর ডাউটের কথা যদি বলি, ডাউট ডিসকাশনের আলাদা ক্লাস ক্র্যাশ কোর্সের মধ্যে প্রোভাইড করা একটুখানি ডিফিকাল্ট, যেহেতু হাতে টাইমটা অনেক কম আছে। তাই তোমাদের যেরকম যা ডাউট হবে তোমরা ওই গ্রুপে আমাকে মেসেজ করে জানাবে, অ্যান্ড ডেফিনেটলি আমি সেখানে হেল্প করার চেষ্টা করবো। আর ক্লাস করতে করতে বেশ কিছু ডাউট যেগুলো অলরেডি তোমরা মেসেজ করে আমাকে জানিয়ে দেবে, সেগুলো পরের ক্লাসে আমি যতটুকু পারবো আলোচনা করে দেবো। তো এই হচ্ছে ক্র্যাশ কোর্সের স্ট্রাকচার। ক্র্যাশ কোর্সের কোনো ফিজ কিচ্ছু নাই, কোনো ফিজ নাই। জাস্ট তোমাদেরকে দুটো কাজ করতে হবে, সেটা হচ্ছে যে গ্রুপ লিঙ্ক দিচ্ছি সেই গ্রুপ লিঙ্কে জয়েন করতে হবে, আর দাদা স্পেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড ডেফিনেটলি যদি হেল্পফুল মনে হয় ডেফিনেটলি তোমরা শেয়ার করবে। ওকে, তো এই হলো ইম্পর্টেন্ট বেশ কিছু কথা। ক্র্যাশ কোর্সের কিভাবে কোন চ্যাপ্টার্সগুলোকে কভার আপ করা হবে তার একটা প্ল্যানার বানানো আছে, সেটা গ্রুপে দেওয়া থাকবে, সেটা গ্রুপে তোমরা গিয়ে দেখে নেবে। ওকে, আজকে আমরা ক্লাস 11-এর পার্ট থেকে যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে ইউনিট ডাইমেনশন। ইউনিট ডাইমেনশন খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো এই পার্টটা থেকে আমরা শুরু করব। আশা করি তোমাদের কিছু কিছু জিনিস মনে আছে, তো আস্তে আস্তে জিনিসগুলোকে কভার আপ করি।
তো এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের সব থেকে আগে এবং সব থেকে কমন যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার সম্পর্কে। সিগনিফিকেন্ট ফিগার বাংলায় যেগুলোকে বলা হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, আশা করি তোমাদের জানা আছে। তো এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ডিটারমাইন করতে দেয়, যোগ করে বলতে বলে যে যোগ করার পরে কতগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে বা সলিউশনটা কি হবে, এই ধরনের প্রশ্ন আহ, থাকার চান্সেস আছে। অ্যান্ড এই প্রশ্নগুলোকে উত্তর করবার জন্য আমাদেরকে সিগনিফিকেন্ট ফিগার, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ডিটারমাইন করবার রুলসগুলোকে জানতে হবে। ঠিক আছে, খুব ডেপথ ডিসকাশনে যাচ্ছি না, জাস্ট রুলসগুলোকে তোমাদেরকে অঙ্ক সলভ করবার জন্য যতটুকু জানার দরকার সেই হিসাবে আলোচনা করে যাচ্ছি। ওকে, খুব ডেপথে যেতে গেলে তোমরা একটু বই টই পড়তে পারো, তাহলে তোমাদের হেল্পফুল হবে। তো ব্যাপারটা কি বলেছে, বলছে নন জিরো ডিজিটস যারা আছে এরা সবাই সিগনিফিকেন্ট হিসেবে আমরা ধরবো। নন জিরো মানে 1 থেকে 9 পর্যন্ত যে ডিজিটসগুলো রয়েছে এরা সবাই সিগনিফিকেন্ট। মানে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে মনে করো আমি যদি এখানে একটা নাম্বার লিখি 1920, এই যে আমি নাম্বারটা লিখলাম, এই নাম্বারটার মধ্যে সিগনিফিকেন্ট নাম্বার হয়ে যাবে তিনটে নন জিরো ডিজিট রয়েছে, তিনটে হয়ে যাচ্ছে এর সিগনিফিকেন্ট নাম্বার। এবার সাথে সাথে সেকেন্ড যে রুলটা আছে, সেকেন্ড রুলে দেখো এখানে একটা কথা বলেছেন যে জিরোস বিটুইন নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। এইখানে যে শেষে জিরোটা ছিল এই জিরোটা সিগনিফিকেন্ট এখন নয়, ঠিক আছে, কিন্তু এই জিরোটা সিগনিফিকেন্ট হবে কখন হবে, যদি আমি 1920 পরে আরেকটা 3 লিখে দিই, তাহলে এই যে জিরোটা আছে জিরোটা দুটো নন জিরো ডিজিটের মাঝে চলে এলো, এবার সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাবে এর মধ্যে 5টা। ঠিক আছে, তার কারণ কি, তার কারণ যে জিরোটা আছে দুটো নন জিরো ডিজিটের মাঝে চলে এসেছে, তো তখন এটা সিগনিফিকেন্ট হয়ে যাবে। এরপরে কি বলেছে, লিডিং জিরোজ আর নট সিগনিফিকেন্ট, জিরোজ বিফোর দ্য ফার্স্ট নন জিরো ডিজিট ডু নট কাউন্ট। মানে এরকম টাইপের যদি কোনো একটা নাম্বার লিখি 0023.5, এইরকম যদি আমি একটা নাম্বার লিখি, এইখানে এই যে জিরোস গুলো আছে, এই যে দুটো জিরো, প্রথম যে দুটো শূন্য এখানে লেখা আছে, এরা সিগনিফিকেন্ট হবে না, এরা সিগনিফিকেন্ট নয়। ঠিক আছে, এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা, সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 3টে। ঠিক আছে, এরা সিগনিফিকেন্ট হবে না। তারপরে কি বলেছে, তারপরে বলেছে ট্রেলিং জিরোজ আফটার ডেসিমাল আর সিগনিফিকেন্ট। মানে কিরকম টাইপের, মনে করো 0.023.0 এটা যেটা দিয়েছি, এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা, এখানে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 4টে, একটা দুটো এবং দশমিকের পরে যে শূন্যগুলো থাকবে তারা সিগনিফিকেন্ট হবে এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা হলো 4টে। ওকে, তারপরে এইখানে এই 5 নম্বর রুলটা একটু অন্যরকম টাইপের, ভালো করে বুঝবে, বলছে ট্রেলিং জিরোস ইন হোল নাম্বারস আর অ্যাম্বিগিয়াস। তো এই যে জিনিসটা যেটা বলতে চেয়েছে এটার মানেটা কি, এই যে দেখো এখানে আমি একটা হোল নাম্বারের এক্সাম্পল আমি নিয়েছিলাম, এরকমই যদি একটা এক্সাম্পল নিই 150, এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা, দুটো। কারণ বলেছি আমি কি নন জিরো যারা আছে তারাই সিগনিফিকেন্ট, যদি হোল নাম্বারটাকে এরকম ফরম্যাটে লেখা হয় তাহলে। এখানের হোল নাম্বারের সিগনিফিকেন্ট ফিগারকে ডিটারমাইন করতে গেলে আমাদেরকে কিভাবে লেখা হচ্ছে এটাকে, সেইটা খুব ইম্পর্টেন্ট। 150 কে যদি সিম্পল আমি এরকম 150 যেরকম লিখেছি এইভাবে যদি লিখে রাখি, তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার দুটোই থাকবে। কিন্তু এইটাকে যদি আমি এরকম ভাবে লিখি 150, এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম জাস্ট, তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাবে 3টে। ঠিক আছে, তখন এখানে সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাবে 3টে। বা এটা যদি আমি এরকম ভাবে লিখি 150.0 এরকম যদি লিখি, তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা হয়ে যাবে, সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাবে 4টে, তখন এই যে জিরোটা এটা কাউন্ট হয়ে যাচ্ছে সিগনিফিকেন্ট ফিগার হিসাবে। ওকে, তার মানে আবার যদি এটাকে এরকম ভাবে লিখি আমি 15 into 10 এরকম যদি ফরম্যাটে লিখি, তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার দুটো, এটাকে এভাবে লেখা যেতে পারে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1.5 into 10⁻², এভাবে লিখতে পারি 1.5 into 10⁻², এখানেও সিগনিফিকেন্ট ফিগার কটা, সিগনিফিকেন্ট ফিগার দুটো। তার মানে 10 এর পাওয়ার কখনো সিগনিফিকেন্ট হবে না। এখানে রুলস এর মধ্যে ওটা লেখা নাই, বাট আমি ওটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে 6 নম্বর রুল, যে পাওয়ার পাওয়ার অফ 10 আর নট সিগনিফিকেন্ট, are not significant figure. ওকে, এটা সিগনিফিকেন্ট ফিগার নয়।
মানে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বারকে দিয়ে ডিল করি, অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23, এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা? সিগনিফিকেন্ট ফিগার এখানে 4টে হবে। এখানে পাওয়ার যে 2-3টা আছে, এটা সিগনিফিকেন্ট ফিগার নয়। ওকে, এই হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার ডিটারমাইন করো। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই সিগনিফিকেন্ট ফিগার জিনিসটা কি? হোয়াট ইজ সিগনিফিকেন্ট ফিগার? সিগনিফিকেন্ট ফিগার মানে হচ্ছে যদি কোনো একটা মেজারমেন্ট আমরা করি, কোনো একটা মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা মানে কতটা প্রিসাইজলি করা হয়েছে সেটা সিগনিফিকেন্ট ফিগারের সাথে বোঝানো যায়। যেমন ধরো আমি এরকম বলতে পারি যে এই যে স্ট্রেট লাইনটা আমি ড্র করেছি, এই স্ট্রেট লাইনটা হচ্ছে সাপোজ 4 সেন্টিমিটার। এই যে জিনিসটা করেছি, এইটাকে যদি আমি এরকম ভাবে লিখি 4.0 সেন্টিমিটার, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? 4 সেন্টিমিটার লেখা মানে হচ্ছে 4-এর মানে দশমিকের পরের কোনো চেঞ্জেস যদি থাকে, মানে এটা 4.1ও হতে পারে, 4.2ও হতে পারে, 4.0 হতে পারে, 4.3ও হতে পারে, সেটা আমি জানি না। আমি ক্যালকুলেশন করেছি দশমিকের আগের যে টার্মটা আছে ততটুকু পর্যন্ত, বাকিটা মেজারমেন্টটা আমি কনসিডারই করিনি। 4.0 এইটা মানে কি? এইটা মানে হচ্ছে দশমিকের পরে প্রথম স্থান পর্যন্ত আমি প্রিসাইজলি ক্যালকুলেশন করেছি, ওইখানটা জিরোই হবে, তারপরে কোনো চেঞ্জেস থাকলেও থাকতে পারে, আই ডোন্ট নো। যদি এইটাকে আমরা এরকম ভাবে লিখি 4.00, তারপর দশমিকের পরে দুটো স্থান পর্যন্ত আমি ভালো করে মেজার করে দেখেছি যে দুটো শূন্যই আছে, কিন্তু এর পরের গুলোতে কোনো চেঞ্জেস থাকলে আমি জানি না, তার মানে কি? তার মানে এটার সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে একটা, এটার সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে দুটো, এটার সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে তিনটে। তাহলে সিগনিফিকেন্ট ফিগার যত বাড়ছে, এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে যে আমরা কতটা ভালোভাবে মেজার করছি, মানে মেজারমেন্টটা যে কতটা এফিশিয়েন্টলি আমরা করছি সেইটা মেজার করছে। মানে যত বেশি সিগনিফিকেন্ট ফিগার থাকবে কোনো একটা মেজারমেন্টের মধ্যে, বলা যেতে পারে যে সেইটা তত ভালোভাবে মেজার করা হয়েছে, ঠিক আছে, ততটা প্রিসিশনে এসেছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারের ইম্পর্টেন্স। ঠিক আছে, ওই জন্য যে মেজারমেন্টে সিগনিফিকেন্ট ফিগার যত বেশি, সেটা তত বেশি অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এরকম টাইপেরও একটা কোশ্চেন তোমরা ভাবতে পারো যে আমি 4টে অপশন দিয়ে দিলাম, অপশন এ, অপশন বি, অপশন সি, যে এই মেজারমেন্টের মধ্যে সব থেকে অ্যাকসেপ্টেবল মেজারমেন্ট কোনটা। অপশন ডি ও একটা দিয়ে দিচ্ছি 4.000। সিগনিফিকেন্ট ফিগার 4টে আছে, তাহলে 4টে সিগনিফিকেন্ট ফিগার যার আছে সে হচ্ছে আনসার। সব থেকে বেশি সিগনিফিকেন্ট ফিগার যার মধ্যে থাকবে সেই হচ্ছে সব থেকে বেটার সলিউশন বা বেটার মেজারমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারের গুরুত্ব। এরপরে কি আসছে? রুলস অফ ক্যালকুলেশন। ক্যালকুলেশনের মধ্যে আমরা প্রথমে অ্যাডিশন সাবট্রাকশনের ব্যাপারটা একটুখানি বলে দিই। এখানে অ্যাডিশনটা দেওয়া, সাবট্রাকশনের ছবিটা আঁকা নেই। তো কি বলছে? যে ফাইনাল আনসার শুড হ্যাভ দ্য সেম নাম্বার অফ ডেসিমাল প্লেসেস অ্যাজ দ্য লিস্ট প্রিসাইজ মেজারমেন্ট। কিরকম টাইপের কথাটা? এই কথাটা একটুখানি বুঝতে হবে। যাক, মনে করো আমি এরকম অ্যাড করছি 5.4, আর তার সঙ্গে আমি অ্যাড করলাম 15.45, অ্যাড করবো দুটোকে, কত হবে? এখানে 5 আসবে, এখানে 8 আসবে, এখানে 0, এখানে 2। এবার দশমিকের পরে সব থেকে কম সিগনিফিকেন্ট ফিগার আছে কটা? একটা। তাহলে এখানেও আমাকে দশমিকের পরে সব থেকে কম সিগনিফিকেন্ট ফিগারটাকে রাখতে হবে, কারণ অতটাই ভালোভাবে মেজার করা হয়েছে। কারণ এই জিনিসটাই আমাকে মনে রাখতে হবে, এটাই নিয়ম যে দশমিকের পরে সব থেকে কম সিগনিফিকেন্ট ফিগার যটা থাকবে ততগুলোই আমি ফাইনাল অ্যান্সার রাখবো। এবং সেটা করবার জন্য এখানে একবার রাউন্ডিং অফ করতে হবে। এই রাউন্ডিং অফের একটা নিয়ম এখানে বলে দিয়েছি যে নেক্সট ডিজিট ইজ লেস দেন 5 দেন কিপ দ্য ডিজিট সেম। এখানে বলছে ইফ 5 অর মোর, তাহলে ইনক্রিজ বাই 1। তাহলে এটা কত হয়ে যাবে? 5 আছে, এই 8টাকে আমাকে রাউন্ড করতে হবে, তাহলে এটা 20 পয়েন্ট, যেহেতু 5 আছে 8-এর পরের ডিজিটটা, তাহলে 8টা হয়ে যাবে 9। ঠিক আছে, এই রাউন্ডিং অফের নিয়ম আর অ্যাডিশনের নিয়মটা তাহলে বোঝা গেল যে অ্যাডিশন বা সাবট্রাকশন যখন আমরা করবো তখন দশমিকের পরে আফটার ডেসিমাল সব থেকে মিনিমাম নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারকে আমরা কনসিডার করবো। ঠিক আছে,
ফাইনাল আনসারে। এবং সেটা করবার জন্য আমাকে কি করতে হবে, সেটা করবার জন্য আমাকে রাউন্ডিং অফ রুলকে ইউজ করতে হবে। রাউন্ডিং রুল কি? রুল হচ্ছে যে নাম্বারটাকে আমাকে রাউন্ড করতে হবে, যে স্থান পর্যন্ত ডেসিমাল, আফটার ডেসিমাল যে স্থান পর্যন্ত রাউন্ডিং করতে হবে, ঠিক তার নেক্সট ডিজিটটাকে দেখবো। যদি তার নেক্সট ডিজিটটা, যেমন এখানে আমাকে প্রথম স্থান পর্যন্ত করতে হতো, তাই পরের স্থানটার আমি দেখলাম কত আছে, পরেরটা 5 আছে। যদি 5 বা 5-এর থেকে বেশি থাকে, তাহলে আগের যে স্থানটা, যে নাম্বারটা ছিল ওই ডিজিটের সঙ্গে 1 অ্যাড হয়ে যাবে। আর যদি 5-এর থেকে কম হয়, তাহলে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই বসে যাবে। ঠিক আছে, এই হলো আমাদের সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপার। আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও সেই একই টাইপের রুল অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো সেটা আমি আর আলাদা করে এক্সাম্পল দিচ্ছি না। আশা করি তোমাদের সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তবে সিগনিফিকেন্ট ফিগারের পরে আমাদের মেজারমেন্টে নেক্সট দুটো ইম্পর্টেন্ট জিনিস আসছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রু গেজ। এই দুটো সম্পর্কে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। তো প্রথমেই আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে। ব্যাপারটা কিরকম, দুটো স্কেল থাকে এখানে ভার্নিয়ার ক্যালিপার্সের মধ্যে। একটা এরকম মেন স্কেল থাকে, আমি মোটামুটি ডায়াগ্রাম আঁকছি, খুব আর্টিস্টিক কিছু করছি না। আর এখানে ছোট্ট করে একটা ভার্নিয়ার স্কেল থাকে। এবার এই যে নিচে যে মেন স্কেলটা দেওয়া আছে আর এই যে ভার্নিয়ার স্কেলটা দেওয়া আছে, তার মধ্যে খুব সুন্দর একটা রিলেশন থাকে, এবং সেই রিলেশন থেকে আমাকে ভার্নিয়ার কনস্ট্যান্টকে বার করতে হবে। আমি কি করছি, একটু রিলেশনটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। জাস্ট এ মিনিট। দেখো, যদি এর যে জিরো আর এর জিরো দুটোকে আমি একসাথে নিয়ে এলাম, এবং তারপরে যদি এরকম ভাবে আমি দাগ কেটে দেখি, দশটা দাগ নিলাম এর। দেখো, এই যে ওপরে যে স্কেলটা আছে, এই স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, আর এই যে নিচে যে স্কেলটা আমি এখানে দেখিয়েছি, এই যে স্কেলটা, এই স্কেলটা হচ্ছে আমাদের মেন স্কেল। ভার্নিয়ার স্কেলের রিডিংকে ভিএসআর ভার্নিয়ার স্কেল রিডিং এবং মেন স্কেলের রিডিংকে এমএসআর মেন স্কেল রিডিং বলা হয়। ঠিক আছে, মেন স্কেল রিডিং বলা হয়। এবার যদি এই ছবিটা ভালো করে দেখো, তাহলে দেখবে ভার্নিয়ার স্কেলের যে 10টা ডিভিশন আছে, মেন স্কেলের 9টা ডিভিশনের সঙ্গে ইকুয়াল হয়েছে। ভালো করে কাউন্ট করে দেখো, ভার্নিয়ার স্কেলের 10টা ডিভিশন মেন স্কেলের 9টা ডিভিশনের সঙ্গে ইকুয়াল হয়েছে। এইখানে খুব সুন্দর একটা ঐকিক নিয়মের অঙ্ক আমরা পাবো, একটু ডিটেলসে বুঝতে হবে। বলছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে, ভার্নিয়ার স্কেলের 10টা ডিভিশন কি হয়েছে, কার সঙ্গে ইকুয়াল হয়েছে, 9টা মেন স্কেল ডিভিশনের সঙ্গে, 9টা মেন স্কেল ডিভিশনের সঙ্গে ইকুয়াল হয়েছে। তার মানে আমি এটাকে এইভাবেও লিখতে পারি যে 9 মেন স্কেল ডিভিশন এটা সমান 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এই জিনিসটা বলতে হবে। তাহলে এই দুটো ইনফরমেশন থেকে আমরা বলতে পারি যে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান কি হবে, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে 9/10, 9/10 অফ মেন স্কেল ডিভিশন। 9/10 অফ মেন স্কেল ডিভিশন। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, এই জায়গাটা থেকে লিখছে একদম ঐকিক নিয়মের অঙ্কের মতো, যে ভার্নিয়ার স্কেলের 10টা ডিভিশন 9টা মেন স্কেল ডিভিশনের সঙ্গে সমান হয়েছে, তাহলে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে 9/10 অফ মেন স্কেল ডিভিশন। এবার একটা মেন স্কেল ডিভিশন কত আমাকে বুঝতে হবে। যদি আমি এরকম ভাবে ভাবি যে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, এটা যদি ধরি, তার মানে কি, তার মানে এই 10টা ডিভিশন সমান কত সেন্টিমিটার হচ্ছে, 10 ডিভিশন অফ মেন স্কেল ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 1 সেন্টিমিটার। তাহলে 1 ডিভিশন অফ মেন স্কেল
এটা সমান কত হবে 1/10 সেন্টিমিটার। যদি এই জিনিসটা হয় তাহলে আমরা কি বলতে পারবো, এই ইনফরমেশনটা কাজে লাগিয়ে আমি বলতে পারবো যে 1 VSD সমান কত সেন্টিমিটার বার করতে পারবো তো, কারণ একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান 9/10 অফ MSD মানে মেন স্কেল ডিভিশন। ঠিক আছে, ওই MSD সমান কত সেন্টিমিটার পেয়েছি, 1 MSD সমান 1/10 সেন্টিমিটার, এটা পেয়েছি। তার মানে এটা সমান কত হবে 9/10 ইন্টু 1/10 সেন্টিমিটার। ক্লিয়ার? এইবার দেখো, এইবার যেটা বলবো সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টের ডেফিনেশন। ভার্নিয়ার কনস্ট্যান্ট কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে যে ডিফারেন্স বিটুইন 1 VSD মাইনাস 1 MSD। উল্টো লিখে দিলাম, এটা 1 MSD মাইনাস 1 VSD। এই যে মাইনাসটা করব ডিফারেন্স বিটুইন 1 MSD আর 1 VSD, এটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টের ডেফিনেশন। ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে 1 MSD মাইনাস 1 VSD এটা যদি হয়, 1 MSD সমান কত পেয়েছি আমরা, 1 MSD সমান হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে 1/10 সেন্টিমিটার। 1 VSD সমান কত পাইছি, 9/10 ইন্টু 1/10 সেন্টিমিটার। এটাকে যদি মাইনাস করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 0.01 সেন্টিমিটার। এটাই হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট তাহলে কি, আমি একবার রিভাইজ করে দিচ্ছি। ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 1 MSD মানে 1 মেন স্কেল ডিভিশন আর 1 ভার্নিয়ার স্কেল ডিভিশনের মধ্যে যে পার্থক্যটা, মেজারমেন্টের যে পার্থক্যটা, সেটা হচ্ছে 1, সেটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এই ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করব কিভাবে, তার জন্য আমাকে এই যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা জানতে হবে, এই ইনফরমেশনটা জানতে হবে। এই ইনফরমেশনটাতে কি দেওয়া থাকবে, এখানে 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 9টা মেন স্কেল ডিভিশন বলেছি, ওখানে অন্য কিছুও থাকতে পারে। এটাকে যদি আমরা একটু নোট ফরম্যাটে বলি তাহলে এরকম ভাবে তোমরা বলতে পারো যে ভার্নিয়ার স্কেল ডিভিশন M vernier scale division is equal to N main scale division. যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 VSD এটা সমান N/M of MSD। ঠিক আছে, আর 1 MSD এটা যদি গিভেন থাকে যে 1 MSD সমান x ইউনিট, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিলিমিটার হলে মিলিমিটার, যা থাকবে সেটা, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কি হবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট ডেফিনিশন কি, 1 MSD মানে হচ্ছে x, 1 MSD এর ভ্যালু কত x, মাইনাস 1 VSD, 1 VSD সমান কি N/M অফ MSD, MSD মানে হচ্ছে x, তাহলে আমরা কি লিখতে পারি, N/M এর সঙ্গে ওই x টা গুণ হয়ে যাবে, যেমন এখানে 9/10 এর সঙ্গে 1/10 গুণ হয়েছিল, তাহলে এখানে N/M এটার সঙ্গে এক্সট্রা গুণ হয়ে যাবে, আর আমি ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে যাব। ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা সমান 1 মাইনাস N/M এইটা ইন্টু এক্স, যে ইউনিট থাকবে সেই ইউনিট। এইটা তোমরা ফর্মুলার মতো করে মনে রাখতে পারো, কিন্তু খেয়াল রাখবে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে M গ্রেটার দেন N হবে। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের ডিভিশনটা সবসময় মেন স্কেলের ডিভিশনের থেকে বেশি থাকবে। ঠিক আছে, এইটা ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে। এইটার উপর বেস করে প্রচুর প্রশ্ন এসেছে, এরকম মেন্সে এসেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এর আগে প্রশ্ন এসেছে, যে হয়তো তোকে বললো যে
n number of main scale vernier scale division is equal to n minus 1 main scale division দিয়ে তোকে ক্যালকুলেট করতে বললো, আর x হচ্ছে মেন স্কেল ডিভিশনের ভ্যালুটা, তাহলে সেখান থেকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট ক্যালকুলেট করে এরকম কোশ্চেন দিতে পারি। এবার রিডিং বার করতে যদি বলে যে রিডিং বার করতে হবে কি করে, রিডিংটা কত হবে, যদি আমাকে টোটাল রিডিং বার করতে হয়, টোটাল রিডিং এর ফর্মুলা কি, টোটাল রিডিং এর ফর্মুলা হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, আর তার সঙ্গে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্লাস জিরো এরর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল রিডিং এর ফর্মুলা, এটা হচ্ছে টোটাল রিডিং এর ফর্মুলা। এবার এই জিরো এরর ব্যাপারটা কি সেটাও একটু বলে দিই, যে জিরো এরর জিনিসটা কি। জিরো এরর ভার্নিয়ার স্কেল রিডিং এই আর মেন স্কেল রিডিং এই জিনিসটা ক্লিয়ার করে নিতে হবে। অনেক সময় ছবি দেয়া থাকলো এবং সেখান থেকে হয়তো মেজার করতে বললো, যদিও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এখন পর্যন্ত এরকম দেয় নাই যে ছবি দিয়ে করতে বললো, ছবি দিয়ে করতে দিয়েছে মেন্স এরকম প্রশ্ন এসেছে, যে অ্যাডভান্স এরকম প্রশ্ন এসেছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এখনো দেয় নাই। তবুও আমি জাস্ট বলে রাখছি যে যদি ছবি দিয়ে দেয় তাহলে কি করে করবো সেটা একটুখানি বলে দিই। দেখো যদি এরকম টাইপের থাকে যে এই হচ্ছে আমাদের মেন স্কেল আর এই হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, এইখানে মনে করো এর এর যে আমি মার্কিং গুলো আগে করে দিই, এই হচ্ছে এর মার্কিং গুলো, এইটা হচ্ছে এর জিরো, ঠিক আছে, এইটা মনে করো 5, তাহলে এর জিরোটা 5 কে ক্রস করেছে। ভার্নিয়ার স্কেলে জিরো, মেন স্কেলে যে রিডিং কে ক্রস করবে সেই রিডিংটা হচ্ছে মেন স্কেল রিডিং, এইটা হয়ে গেল আমাদের মেন স্কেল রিডিং, এটাকে ক্রস করেছে তাই এটা হচ্ছে মেন স্কেল রিডিং। এরপরে এরকম ভাবে ছোট ছোট এরকম অনেক দাগ থাকবে, এই দাগগুলো ভালো করে দেখো তাহলে যে লাইনটা অ্যালাইন হয়েছে, এই যে লাইনটা অ্যালাইন হয়ে গেছে, একই লাইনে আছে, কত নম্বর, 1 2 3 4 5, 5-এর সঙ্গে অ্যালাইনড হয়েছে। এই যে মানে ভার্নিয়ার স্কেলের 5 নম্বর যে লাইনটা সেটা এর যে কোনো একটা লাইনের সঙ্গে অ্যালাইনড হয়ে আছে, যে লাইনের সঙ্গে ভার্নিয়ার স্কেলের যত নম্বর মার্কিংটা অ্যালাইনড হয়ে থাকবে সেইটা হয়ে যাচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং, ঠিক আছে। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট তো বলেই দিয়েছি। জিরো এরর কি, জিরো এরর হচ্ছে যখন নর্মাল কন্ডিশনে থাকবে ভার্নিয়ার স্কেলটা, তখন আমাকে চেক করতে হবে যে ভার্নিয়ার স্কেলের জিরো আর মেন স্কেলের জিরো একই লাইনে আছে কিনা। যদি একই লাইনে থাকে তাহলে জিরো এরর নাই, যদি পিছিয়ে থাকে তাহলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে জিরো এরর আছে, বা এগিয়ে থাকলে আরো জিরো এরর আছে। এবার দেখো যদি এগিয়ে থাকে, যদি এগিয়ে থাকে তাহলে আমরা যে রিডিংটা পাবো সেই রিডিংটা থেকে ওকে মাইনাস করতে হবে। 1 মিনিট, এখানে একটা ফর্মুলাতে চেঞ্জ করতে হবে, এখানে মাইনাস জিরো এরর করে দেবো, এটা মাইনাস জিরো এরর, ঠিক আছে। যদি পিছিয়ে থাকে জিরোটা পিছিয়ে আসে তাহলে নেগেটিভ জিরো এরর বসবে, তাহলে ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আমরা টোটাল ইয়ে পাবো, যদি পিছিয়ে থাকে এই কেসটার জন্য। আর যদি এগিয়ে থাকে ভার্নিয়ার স্কেলের জিরোটা মেন স্কেলের থেকে এগিয়ে থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে পজিটিভ জিরো এরর, এবং তার জন্য কি হবে, তার জন্য সিম্পল পজিটিভ জিরো এররটা এখানে বসবে, আর আমরা ওটা টোটাল রিডিং থেকে যেটা পাবো মানে এই এতটা পর্যন্ত ভার্নিয়ার কনস্ট্যান্ট পর্যন্ত যেটা পাবো তার সঙ্গে ওটা মাইনাস হবে, ঠিক আছে। দুটো টাইপের জিরো এরর হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। অন্যান্য স্কেলের জন্য সেই একই জিনিস অ্যাপ্লিকেবল, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে এরকম টাইপের, ঠিক আছে। তার মানে আমরা ভার্নিয়ার স্কেলের রিডিং কি করে বার করবো, ভার্নিয়ার স্কেলের রিডিং হচ্ছে ভার্নিয়ার স্কেলের জিরো মেন স্কেলের যে ঘরটাকে ক্রস করে দিয়েছে বা যে ঘরটার সঙ্গে অ্যালাইন হয়েছে সেই ঘরটা হচ্ছে আমাদের মেন স্কেলের রিডিং, ঠিক আছে। তারপরে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে একই লাইনে এসেছে সেই দাগটা হচ্ছে ভার্নিয়ার স্কেল
রিডিং, তাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ করবো, তারপরে আমরা টোটাল রিডিংটাকে ক্যালকুলেট করতে পারবো। আই থিঙ্ক ভার্নিয়ার স্কেলের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার ভার্নিয়ার স্কেলের ছাড়া তোমাদের এখানে আর কি জিনিস আছে? আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে স্ক্রু গেজ, যেটার নাম হলো স্ক্রু গেজ। তো স্ক্রু গেজের মধ্যে কি থাকে? স্ক্রু গেজের মধ্যে দুটো স্কেল থাকে, একটা সার্কুলার স্কেল থাকে, একটা লিনিয়ার স্কেল থাকে। এবার এই সার্কুলার স্কেলের বা লিনিয়ার স্কেলের কথা যদি বলি, যেমন এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল, সেরকম এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লিস্ট কাউন্ট বাই এলসি। এবার এই লিস্ট কাউন্ট ব্যাপারটা কি? লিস্ট কাউন্ট ব্যাপারটা হচ্ছে, দেখো মনে করি যে এরকম আমি মোটামুটি দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের লিনিয়ার স্কেল, আর এর ওপরে সার্কুলার স্কেলটা ঠিক এরকম টাইপের থাকে। এবার এটাকে ঘোরানো যাবে। এবার যখনই যে একটা বোতলের ঢাকনার কথা যদি বলি, ইমাজিন করতে যে একটা বোতলের ঢাকনা আছে, বোতলের ঢাকনাটাকে এক পাক যদি যখনই ঘোরাবো, এই যে পেনটা আছে, এই পেনটা তো হতো, ঠিক আছে, এটাকে যদি আমি এক পাক এরকম ঘোরাই, এটা এক পাক ঘোরালে ও কিছুটা উপরে উঠবে। এক পাক ঘোরালে ও যতটা উপরে উঠবে বা যতটা ও ডিসপ্লেসমেন্ট হবে, ঢাকনাটাকে এক পাক ঘোরালে যতটা উপরে উঠছে বা যতটা ও ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেইটাকে বলা হয় ওর স্ক্রু পিচ। ঠিক আছে, সেটাকে বলা হয় পিচ। ঠিক আছে, আর ওই পিচটাকে যদি আমি টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন দিয়ে ভাগ করে দিই, পিচটাকে টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে লিস্ট কাউন্ট। আরেকবার বলছি, তুই হয় একটু স্ক্রু গেজটাকে মনে কর, আদারওয়াইজ একটা কাজ কর, সিম্পলি একটা বোতলের ঢাকনা, বোতলটাকে খালি করে এবার হরাইজন্টালি ধর, বোতলের ঢাকনাকে এক পাক ঘোরা, তাহলে দেখতে পাবি যে বোতলের ঢাকনাটা একটুখানি এগিয়ে গেল। এক পাক ঘোরালে যতটুকু এগিয়ে গেল তার তো একটা মেজারমেন্ট হবে যে হ্যাঁ এত সেন্টিমিটার বা এত মিলিমিটার এগিয়ে গেছে। এক পাক ঘোরালে যত মিলিমিটার এগিয়ে গেল সেটাকে বলা হচ্ছে ওর পিচ। মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ফর ওয়ান কমপ্লিট rotation of circular scale, এইটাকে বলা হচ্ছে পিচ। এটাকে বলা হচ্ছে পিচ। এই পিচটাকে যদি আমি টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন, টোটাল সার্কুলার স্কেল ডিভিশন যদি ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। ঠিক আছে, এখানে টিসিএসডি মানে হচ্ছে টোটাল সার্কুলার স্কেল ডিভিশন দিয়ে ভাগ করি, তাহলে যেটা আমি পাবো হচ্ছে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট জানা হয়ে গেলে আমাকে টোটাল রিডিং বার করতে তেমন কিছু ঝামেলা করতে হবে না। কি ঝামেলা থাকবে? শুধুমাত্র মেন স্কেলের রিডিংটা লাগবে, প্লাস সার্কুলার স্কেল রিডিং লাগবে, ইনটু এলসি করতে হবে, আর ওই আগের মতো জিরো এররটা মাইনাস করতে হবে। এইটুকু করলেই আমরা টোটাল রিডিং পেয়ে যাব। তাহলে পিচের ব্যাপারটা, লিস্ট কাউন্টের ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল। এবার এই যে দুটো জিনিস আমরা করলাম, একটা ভার্নিয়ার স্কেলের কথা, একটা লিস্ট স্ক্রু গেজের কথা, এই দুটোর ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যেটাকে বলা হয় লিস্ট কাউন্ট এরর। লিস্ট কাউন্ট এরর মানে কি? মানে কোনো একটা স্কেল দিয়ে সব থেকে কম মেজারমেন্ট, সব থেকে ছোট মেজারমেন্ট কি করা যায়। তোর জিওমেট্রি বক্সের যে স্কেলটা আছে, সেই স্কেলটা যদি দেখি, সেই স্কেলের সেন্টিমিটার স্কেল বটে, একটা 1 সেন্টিমিটারকে 10টা ছোট ছোট ভাগে ভাগ করা আছে। ভালো করে দেখ স্কেলটাকে, দেখতে পাবি 10টা ছোট ভাগে ভাগ করা আছে। তাহলে এক একটা ছোট ভাগ কত করে হচ্ছে? 1/10 সেন্টিমিটার করে, তাই তো? মানে 0.1 সেন্টিমিটার করে হচ্ছে। এবার আমি যদি তার থেকেও ছোট কিছু তোকে মেজার করতে বলি, নিশ্চয়ই ওই স্কেলটা দিয়ে মাপতে পারবি না। তার মানে এই স্কেলটা সব থেকে কম কি মাপতে পারে? 0.1 সেন্টিমিটার। এই স্মলেস্ট মেজারমেন্টটাকেই বলা হচ্ছে লিস্ট কাউন্ট এরর। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্টটাই লিস্ট কাউন্ট এররের ভ্যালু হয়। স্ক্রু গেজের ক্ষেত্রে লিস্ট কাউন্ট এররের ভ্যালু। ঠিক আছে, তার মানে পুরো ব্যাপারটা হলো কি, এখানে আমরা একটা নতুন জিনিস জানলাম যেটাকে বলা হচ্ছে লিস্ট
কাউন্ট এরর। লিস্ট কাউন্ট এরর হচ্ছে কি স্মলেস্ট মেজারমেন্ট। লিস্ট কাউন্ট এরর মানে হচ্ছে স্মলেস্ট মেজারমেন্ট যেটা পসিবল সেটাকে বলা হচ্ছে লিস্ট কাউন্ট এরর। ঠিক আছে, সব থেকে স্মলেস্ট যে মেজারমেন্টটা হবে সেটাই হবে লিস্ট কাউন্ট এরর। ঠিক আছে, এই হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গেজের ব্যাপার। এই দুটো জিনিস যদি ক্লিয়ার হয়ে থাকে, মানে তিনটে জিনিস যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, তিনটে জিনিস আমরা বললাম, সিগনিফিকেন্ট ফিগার, ভার্নিয়ার ক্যালিপার্স আর স্ক্রু গেজ, তিনটে জিনিস বললাম। একটু তোমরা রিভাইজ করবে, কিছু কিছু যে ইমেন্সের একটু পুরোনো কোশ্চেন্সগুলো দেখলে সেই কোশ্চেন্স তোরা পেয়ে যাবে যে রিভাইজ করবার জন্য। তাহলে আমরা নেক্সট যে জিনিসটাতে আসবো সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন অ্যানালাইসিস। ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে কি করা যায় আগে একটুখানি বলে দিই। ডাইমেনশন অ্যানালাইসিস আমাদেরকে কিভাবে হেল্প করে। ডাইমেনশন অ্যানালাইসিস শুধুমাত্র যে ডাইমেনশন বার করে দিল বাস আর কিছু না, এরকম না। ডাইমেনশন অ্যানালাইসিস আমাদেরকে বেসিক্যালি কি দেয়, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস গুলোর উপর ডিপেন্ডেন্সি কিভাবে আছে সেইটা আমাদেরকে জানায়। মানে ডাইমেনশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা প্রথম যে ইনফরমেশনটা ডাইমেনশন অ্যানালাইসিস থেকে জানতে পারি, মানে আমরা এরকম বলতে পারি যে ইউজিং ডাইমেনশন আমরা কি জানতে পারি, জানতে পারি ডিপেন্ডেন্সি অন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এটা জানতে পারি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস এর উপর কিভাবে ডিপেন্ড করে সেটা জানতে পারি ডাইমেনশন অ্যানালাইসিস থেকে। সেকেন্ড কি জানতে পারি, সেকেন্ড হচ্ছে আমরা ইউনিট বানাতে পারবো, ইউনিট জানতে পারবো, ইউনিট বানাতে পারবো। ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট গুলোকে জেনে ইউনিট বানাবো। এসআই সিরিএস এর মধ্যে রিলেশনও বানাতে পারবো, যে এসআই ইউনিট আর সিরিএস ইউনিটের মধ্যে রিলেশন বানাতে পারবো। মানে আমরা 3 নম্বর আর একটা জিনিস জানতে পারবো, সেটা হচ্ছে রিলেশন বিটুইন এসআই ইউনিট অ্যান্ড সিজিএস ইউনিট, এইটাও জানতে পারবো। হলো, এবার এই হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিসের বেশ কিছু ইম্পর্টেন্ট আউটকাম। ঠিক আছে, আর কি জানতে পারছি, আর জানতে পারছি ভেরিফিকেশন অফ এ ইকুয়েশন। একটা ফিজিক্যাল ইকুয়েশন রয়েছে, ইকুয়েশন কিরকম, ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলোকে রিলেট করছে এরকম ইকুয়েশন। সেই ইকুয়েশনের বোথ সাইডে ডাইমেনশন হোমোজেনিটি রুল মেনে চলবে। কিরকম, যদি আমি এরকম বলি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ইউ ইন্টু টি করেও আমাকে ডিসপ্লেসমেন্টটি পেতে হবে, এল হয়ে যাবে ওর ডাইমেনশন, এস এর ডাইমেনশন এল হবে, আর এ টি স্কোয়ারেরও ডাইমেনশন এল হতে হবে এ টি স্কোয়ার করার পর। এইটাই হচ্ছে ডাইমেনশন হোমোজেনিটি রুল। মানে একটা ইকুয়েশন ডাইমেনশন হোমোজেনিটি রুলকে মেনে চলবে তবেই ওই ইকুয়েশনটি কারেক্ট, আদারওয়াইজ ইকুয়েশনটি কারেক্ট নয়, আদারওয়াইজ ইকুয়েশনটি কারেক্ট নয়। ঠিক আছে, এটাও আমরা এখানে জানতে পারি। কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, প্রবলেম বাকি জানতে পারি না সেটা একটু বলি। সেটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু। মানে এই ইকুয়েশনটাতে হাফটা যদি আমি নাও লিখতাম না তবুও ডাইমেনশনে ওটা কারেক্টই হতো, কিন্তু তার মানে যে ইকুয়েশনটা কারেক্ট হয়ে যাবে তার কোনো মানে নেই। ঠিক আছে, তো কনস্ট্যান্টের ভ্যালু সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যায় না ডাইমেনশন অ্যানালাইসিস থেকে। ডাইমেনশন অ্যানালাইসিস থেকে কোনো কনস্ট্যান্টের ভ্যালু বার করতে আমরা পারবো না। ঠিক আছে, তাই এটা একটা ডাইমেনশন অ্যানালাইসিসের প্রবলেম। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে। এবার ডাইমেনশন অ্যানালাইসিস করবার জন্য আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস গুলো ডাইমেনশন জানতে হবে, এবং আশা করি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস এর ডাইমেনশন গুলো তোমরা জানবে। ঠিক আছে, 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির আছে, সেই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ডাইমেনশন তোমরা জানিস। তো ছোটখাটো কিছু ডাইমেনশন আমি একটুখানি আলোচনা করে দিই, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারবে কিরকম টাইপের। খুব ইম্পর্টেন্ট বেশ কিছু ডাইমেনশন থেকে স্টার্ট করছি। যেমন যদি আমাকে এটা বলে যে ফোর্সের ডাইমেনশন বার করো, ফোর্স। তো ফোর্সের ডাইমেনশন, ফোর্স ইজ ইকুয়াল টু কি জানি আমরা, মাস ইনটু অ্যাক্সেলারেশন। ফোর্সের ডাইমেনশন কি করে বার করবো, ফোর্সের ডাইমেনশনে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ডাইমেনশন অফ ফোর্স ক্যালকুলেট করতে গেলে ডাইমেনশন অফ মাস আসবে
আর সাথে ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন আসবে। ডাইমেনশন অফ মাস হচ্ছে ক্যাপিটাল এম, ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। তাহলে এইটা হয়ে গেল আমাদের ফোর্সের ডাইমেনশন। এবার যদি কারোর মাথায় আসছে না যে অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কি, সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু তাকে আমি বলবো ক্র্যাশ কোর্স নয়, একটু লং কোর্সকে পড়ে নাও ভালো করে। ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ডাইমেনশন অফ ভেলোসিটি ডিভাইডেড বাই ডাইমেনশন অফ টাইম। এবার তাকে তো ভেলোসিটি ডাইমেনশন জানতে হবে, তাহলে ডাইমেনশন অফ ভেলোসিটি মানে হচ্ছে ডাইমেনশন অফ ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই ডাইমেনশন অফ টাইম। ডাইমেনশন অফ ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এল, বিকজ ডিসপ্লেসমেন্ট ইজ এ লেন্থ, ওই জন্য এল হলো। ডাইমেনশন অফ টাইম হচ্ছে টি, তাহলে এটা হয়ে যাচ্ছে এল বাই টি, মানে এল টি টু দি পাওয়ার -1। সেটাই যদি এখানে বসাই আমি, এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই টি, এটা করলে পরে কি পাওয়া যাবে, এটা করলে পাওয়া যাবে এল টি টু দি পাওয়ার -2। সেই ডাইমেনশনটা আমরা এখানে পুট করলাম এন্ড উইল গেট ডাইমেনশন অফ ফোর্স। ঠিক আছে, ডাইমেনশন অফ ফোর্স যদি জানা থাকে তাহলে এখান থেকে মোমেন্টামের ডাইমেনশন, ইম্পালস অফ ফোর্সের ডাইমেনশন, এই জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারে। কার কার ডাইমেনশনের কথা বলছি আমি, বলছি যেটা সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টামের ডাইমেনশন জিজ্ঞাসা করতে পারে, ইম্পালস অফ ফোর্সের ডাইমেনশন জিজ্ঞাসা করতে পারে, যে ইম্পালস অফ ফোর্সের ডাইমেনশন কি। ইম্পালস অফ ফোর্স মানে কি, ইম্পালস অফ ফোর্স মানে হচ্ছে ফোর্স ইনটু টাইম। ফোর্সের ডাইমেনশন তো পেয়ে গেলি, ইম্পালস অফ ফোর্স বার করতে ফোর্সকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করবো, ডাইমেনশন হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার -1। এই যে ডাইমেনশনটা, এটা লিনিয়ার মোমেন্টামের সঙ্গে ইকুয়াল। এইটা কিন্তু খুব ভালো একটা ইনফরমেশন। অনেক সময় জিজ্ঞাসা করে যে লিনিয়ার মোমেন্টামের ডাইমেনশনের সঙ্গে নিচে লেখা কোন কোয়ান্টিটি ডাইমেনশন সেম, তখন কিন্তু লিনিয়ার মোমেন্টামের ডাইমেনশনের সঙ্গে আমাকে বলতে হবে ইম্পালস অফ ফোর্সের ডাইমেনশন সেম, ইম্পালস অফ ফোর্সের ডাইমেনশন লিনিয়ার মোমেন্টামের ডাইমেনশন সেম। এরকম টাইপের বহু ছোটখাটো প্রশ্ন আসে, এভাবে আমরা ডাইমেনশনটা ক্যালকুলেট করব। আরো কিছু কমন ডাইমেনশনের কথা বলি। ক্লাস 11-12 যে চ্যাপ্টার্স গুলো পড়ে এসেছে, সেই চ্যাপ্টারে যে ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলো আছে, সেই প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটিস এর ডাইমেনশনকে ভালোভাবে রেডি করতে হবে। সেই ফিজিক্যাল কোয়ান্টিটিস এর ডাইমেনশন গুলোর লিস্ট আমি যে গ্রুপটা আছে, যে গ্রুপটা অ্যাড হতে বলছি, সেই গ্রুপে আমি দিয়ে দেবো, এবং প্রত্যেকটা ডাইমেনশনকে ডেফিনেটলি কোনো না কোনো ফর্মুলা থেকেই বার করা হচ্ছে, যে ফর্মুলাগুলো তোরা অলরেডি জানিস। তো সেই ফর্মুলাগুলো থেকে নিজেরা ভালো করে ভেরিফাই পর্যন্ত করবি। আমি দু একটা দেখাচ্ছি এখানে। আরেকটা এক্সাম্পল নিই, যেমন ধর তোকে বললো যে গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের ডাইমেনশন বার করো, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, যখনই কোনো কিছু ডাইমেনশন বার করতে বলবে, তো তার ডাইমেনশন বার করতে গেলে আমাকে সেটা কোন ফর্মুলাতে আছে এরকম একটুখানি খুঁজে দেখতে হবে, যে কোন ফর্মুলাতে আছে একটুখানি খুঁজে দেখি, তাহলে সেই ফর্মুলা থেকে আমরা ডাইমেনশন ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, যেমন এফ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি m1 m2 বাই r স্কয়ার। এখানে ক্যাপিটাল জিটা কি, ক্যাপিটাল জিটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, এবং ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের ডাইমেনশন আমাকে বার করতে হবে এখান থেকে। তাহলে আগে যার ডাইমেনশন বার করতে হবে তার এক্সপ্রেশনটা আগে বার করবো, যে ক্যাপিটাল জি সমান কি হবে, ক্যাপিটাল জি সমান হবে এফ ইন্টু আর স্কোয়ার, এটা ডিভাইডেড বাই m1 ইন্টু m2। এই জিনিসটা আমরা বলতে পারি। তাহলে এখানে প্রত্যেকটা ডাইমেনশন এবার আমাকে পুট করতে হবে। ফোর্সের ডাইমেনশন তোমরা কি জানো, এম এল টি টু দি পাওয়ার -2। আর স্কোয়ার মানে একটা লেন্থের স্কোয়ার, তো সেটার ডাইমেনশন হয়ে যাবে এল স্কোয়ার, ডিভাইডেড বাই m1 ইন্টু m2, মানে মাস ইন্টু মাস, এই জিনিসটা আসছে। তাহলে এবার পুরোটা ক্যালকুলেট যদি করি, তাহলে ইজিলি তোরা পেয়ে যাবি যে মাস টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার 3, টি টু দি পাওয়ার -2, এইটা হয়ে যাচ্ছে এর ডাইমেনশন। এখান থেকে ইউনিটও লিখতে পারি, এখান থেকে ইউনিট আমরা এরকম ভাবেও লিখতে পারি যে এর ইউনিটটা হয়ে যাবে, যদি এসআই ইউনিটের কথা যদি বলে, এসআই ইউনিটের কথা যদি বলে, তাহলে কেজি টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার 3, সেকেন্ড টু দি পাওয়ার -2, এই জিনিসটা আমরা বলতে পারি। ঠিক আছে, এটাও এর ইউনিট হবে। কিন্তু সাথে সাথে আমরা এখান থেকেও ডাইরেক্ট ইউনিট বলতে পারবো। এই যে এক্সপ্রেশনটা বেরিয়েছে, এখান থেকেও ডাইরেক্ট আমি ইউনিটের কথা বলতে পারবো। কি, ফোর্সের ইউনিট তোরা জানিস যে নিউটন, রেডিয়াসের ইউনিট তোরা জানি যে মিটার স্কোয়ার হবে,
মাস ইন্টু মাস মানে কি কেজি হবে, তার মানে এর ইউনিটটা কি হয়ে গেল নিউটন মিটার স্কোয়ার, কেজি ইন্টু কেজি মানে কেজি স্কোয়ার, কেজি টু দি পাওয়ার -2, এটা হয়ে যাচ্ছে জি এর ইউনিট। ঠিক আছে, এইরকম ভাবে বিভিন্ন যে কোয়ান্টিটিস গুলো আছে, বিভিন্ন কনস্ট্যান্ট যেগুলো রয়েছে, আরো অনেক কনস্ট্যান্ট আছে, যেমন ধর মিউ নট, মিউ নটের ডাইমেনশন। মিউ নটের ডাইমেনশন কি তোকে জিজ্ঞাসা করতে পারে যে মিউ নটের ডাইমেনশন বার করো, কোথা থেকে বার করবো? অনেক সহজ সহজ উপায় আছে মিউ নটের ডাইমেনশন বার করবো। মিউ নটের ডাইমেনশন বার করতে আমরা বায়োসাভার্স ল ইউজ করতে পারি যে বি ইজ ইকুয়াল টু, বলতে পারি যে মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা, এটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার এখানে তোর মাথায় প্রশ্ন আসতে পারে যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন কোথা থেকে বার করবো? ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন বার করার উপায় আছে আমাদের কাছে। F is equal to B Q into V। চার্জের ডাইমেনশন জানি আমরা, ভেলোসিটি ডাইমেনশন জানি, ফোর্সের ডাইমেনশন জানি, বি এর ডাইমেনশন বার করতে পারবো। বি সমান কি হবে? বি সমান ফোর্স ডিভাইডেড বাই কিউ ইন্টু ভি। ফোর্সের ডাইমেনশন কি এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই চার্জ, চার্জের ডাইমেনশন হয়ে যাচ্ছে আই ইন্টু টি। ভেলোসিটি, ভেলোসিটি ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এই পুরোটা ক্যালকুলেট করলে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন পেয়ে যাব। ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন আসবে এম, এখানে আসছে আই টু ডি পাওয়ার -1, আর এখানে টি টু ডি পাওয়ার -1, টি কেটে যাচ্ছে, এল এল কেটে যাচ্ছে, টি টু ডি পাওয়ার -2। এইটা হয়ে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন। এই ডাইমেনশনটাকে এখানে ইউজ করে আমি মিউ নটের ডাইমেনশনটা বার করতে পারবো। মিউ নটের এক্সপ্রেশন কি আসবে আগে বার করে নি, বি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আই ইন্টু ডিএল সাইন থিটা ইন্টু এখানে 4 পাইটাও যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে 4 পাই আর সাইন থিটা এদের তো কোনো ডাইমেনশন নাই, এটা ডাইমেনশন লেস। ঠিক আছে, অ্যাঙ্গেল ডাইমেনশন লেস, 4 পাই কনস্ট্যান্ট, পাই কোনো ডাইমেনশন নাই। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আর স্কোয়ার হচ্ছে লেন্থ স্কোয়ার, আই হচ্ছে কারেন্ট, ডিএল হচ্ছে লেন্থ, এদের সবারই ডাইমেনশন পুট করলে মিউ নটের ডাইমেনশন পেয়ে যাবে। এপসা নটের ডাইমেনশন বার করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইম্পর্টেন্ট প্রশ্ন দিতে পারে যে এপসা নটের ডাইমেনশন কি করে বার করবো। কি আছে তার জন্য? আমাদের কাছে কুলম্বস ল আছে এপসা নটের ডাইমেনশন বার করবার জন্য। 1/4 পাই এপসা নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। চার্জের ডাইমেনশন তোরা জানিস, সেখান থেকে এপসা নটের ডাইমেনশন বার করতে পারবি। এখান থেকে এরকম প্রশ্ন দিতে পারে